নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাদের এই বাজারের কথা বলি, বাজারে তো এখন এই যে পতন সেটা স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাচ্ছে। তারই সঙ্গে সঙ্গে অনেক স্টক সেগুলো টপ লেভেল থেকে অনেকটা নিচে পড়ে রয়েছে। আর এই বাজারের মুড মহল সবই বলতে পারেন এই ইরান এবং ইউএস এর মধ্যে যে যুদ্ধ চলছে, বর্তমানে তো সিজফায়ার অবস্থায় রয়েছে, কিন্তু সেখান থেকে যে সমস্ত আপডেট সামনে আসছে তার উপরেই নির্ভর করছে বর্তমানে কি আপডেট হয়ে রয়েছে। এই ইরান তারা বলে রেখেছে এই ইউএস এর সঙ্গে সরাসরি ভাবে তারা কোনো মিটিং এ বসবে না, কিন্তু কি ইন্ডিকেটস করছে দেখতে পাচ্ছেন, ইনডাইরেক্ট টক্স থ্রু পাকিস্তান। মানে ইরান তারা তাদের দিক থেকে কি করছে, তাদের যে দাবিগুলো সেইগুলো পাকিস্তানের কাছে তুলে ধরছে, যাতে এই পাকিস্তান তারা আবার এই আমেরিকার কাছে তুলে ধরে। এবং তারই সঙ্গে সঙ্গে আমেরিকা তারাও তো এই ইরানের কাছে কিছু দাবি রেখেছে, তো সেই দাবিগুলোর ব্যাপারে ইরানের কি মতামত সেগুলো কিন্তু তারাই পাকিস্তানকে জানিয়ে দিচ্ছে। মানে বুঝতে পারছেন সরাসরি কোনো কথাবার্তা কিন্তু চলছে না। আর এই ডোনাল্ড ট্রাম্প তিনি এই আমেরিকার তরফ থেকে দুজনকে এই ইরানে পাঠাতে চলেছিলেন, কিন্তু অবশেষে সেটাকে ক্যান্সেল করে দিয়েছেন। কেন? কারণ ইরান কথাবার্তা বলতেই রাজি নয়। ইরান কি বলতে চাইছে দেখতে পাচ্ছেন, উড নট এন্টার ফোর টক্স। তো জোর জবস্তি কথাবার্তায় এই ইরান কিন্তু রাজি নয়। এই আমেরিকা কি করছে, এই ইরানের সঙ্গে কথাবার্তা বলার জন্য বারবার কিন্তু প্রেসার তৈরি করার চেষ্টা করছে। কিভাবে এই ইরানকে বিভিন্ন ডিলে মানিয়ে নিতে এই যে নাভাল ব্লকেট সেটা করে রেখেছে। ইরান সেটাই বলছে তোমরা নাভাল ব্লকেট সরাও, তারপরে আমরা এই টেবিলে আসবো। এবং এই সবকিছুর ইম্প্যাক্ট এই যে ক্রুড অয়েল সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর এটা তো অনেকবারই রিপিট করেছি, এই ক্রুড অয়েল এখানে যেমন মুভমেন্ট আসবে আমাদের বাজারেও সেরকম মুভমেন্ট আসবে, মানে বিপরীতমুখী। এই ক্রুড অয়েলের প্রাইস কোনো আপডেটে যদি বেড়ে যায় তাহলে কি হবে, আমাদের মার্কেটে পতন আসবে। এবং এই ক্রুড অয়েলের প্রাইস কোনো আপডেটে যদি পড়ে যায় তাহলে মার্কেটে রিকভারি আসবে। এটা তো একদমই সহজ ব্যাপার। তবে আপনার যে গোল সেটা কিন্তু স্পষ্ট হওয়া দরকার। যদি আপনার লং টার্ম গোল থাকে তাহলে এই ছোটখাটো আপডেট ছোটখাটো মুভমেন্ট এতে ভয় পাওয়ার কিছু কারণ নেই। কিন্তু যদি আপনি এই শর্ট টার্ম গোল নিয়ে এগিয়ে চলেন যে 3 মাসে টাকা কামাবো, 4 মাসে টাকা কামাবো, তাহলে কিন্তু এই ধরনের যে পরিস্থিতি তার মুখোমুখি আপনাকে বেশিরভাগ সময়ই পড়তে হবে। আর এই শর্ট টার্মে টাকা কামানো এটা কিন্তু খুবই মুশকিল। এবং এটাও বলে রাখি, যতদিন এই ডোনাল্ড ট্রাম্প এই আমেরিকার ক্ষমতায় বসে রয়েছেন ততদিন কিন্তু এই শর্ট টার্মে টাকা কামানো বলতে পারেন একদমই ইম্পসিবল হবে। বারবার দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসছেন, কখনো যুদ্ধ, কখনো ট্যারিফ, কখনো স্যাংশন, তারপরে আবার এই H1B ভিসা নিয়ে বিভিন্ন আপডেট সামনে আসছে। তো এই সময় লং টার্ম এটার দিকে কিন্তু এগিয়ে যাওয়াই ভালো হবে। আর এই সময় যদি কথা বলি, অনেক স্টকই তো টপ লেভেল থেকে পড়ে রয়েছে। এই বাজারে 8,000 9,000 স্টক রয়েছে, অনেক স্টক পড়া দেখে কিনতে ইচ্ছে হবে। তো একটাই কথা বলবো, যদি এভাবে কিনতে চান তাহলে কিন্তু টাকা শর্ট পড়ে যাবে। সব থেকে ভালো যে কোম্পানিগুলো আপনার পোর্টফোলিওতে রয়েছে, যদি আপনি লসে চলে যান তাহলে কি করতে পারেন, যদি সেই সমস্ত কোম্পানিগুলো ফান্ডামেন্টাল আপনার স্ট্রং থাকে, সেই সমস্ত কোম্পানির প্রতি আপনার ভরসা থাকে, তাহলে সেই কোম্পানিগুলোকেই অ্যাভারেজ করতে পারেন। এছাড়াও কিছু স্টক নিয়ে আলোচনা করব যেগুলো শর্ট টার্মে, শর্ট টার্ম মানে আমি 6 মাস 7 মাসের কথা বলছি, এবং তারই সঙ্গে সঙ্গে লম্বা সময়ে এগুলো আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন। দেখুন কেন বলছি শর্ট টার্মের সঙ্গে সঙ্গে লং টার্ম, এই শর্ট টার্মে তো কোনো গ্যারেন্টি হয় না। যে শেয়ারগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব সেইগুলো শর্ট টার্মে ভালো পারফরমেন্স দেখাতে পারে, কিন্তু ধরুন দেখালো না, তাহলে লম্বা সময়ের জন্য রাখলে কি হবে, আপনার যে টাকা সেটা তৈরি হয়ে যাবে। দেখুন আমরা এই যে সামার সিজন সেখানে এন্টার করে গেছি, এবং রিপোর্ট এমন সামনে আসছে যে এই বছর প্রচুর গরম পড়তে পারে। দেখতে পাচ্ছেন ইন্ডিয়া লাইকলি টু সি রেকর্ড হিট, এবং তারই সঙ্গে সঙ্গে এই যে বৃষ্টির পরিমাণ এটাও কম থাকবে। দেখতে পাচ্ছেন বিলো নর্মাল রেন ইন মে জুলাই, কিসের জন্য, এই এল নিনো এফেক্টের জন্য। এবং দেখতে পাচ্ছেন একটা অ্যাভারেজ যে বৃষ্টির পরিমাণ থাকে এই আইএমডি তারা ফোরকাস্ট করছে সেই পরিমাণ বৃষ্টি হবে না, মাত্র 92% বৃষ্টি এই ইন্ডিয়াতে হতে পারে। তো এর ফলে কি হবে, এই যে গরম সেটা অনেকটাই বাড়তে পারে। আর এই গরম সংক্রান্ত কিছু কোম্পানি রয়েছে যেগুলো আপনার পোর্টফোলিওতে জায়গা দিতে পারেন। এগুলো শর্ট টার্মেও ভালো করবে এবং লম্বা সময়েও ভালো করবে। কেন বলছি লম্বা সময় ভালো করবে, কারণ এদের ফান্ডামেন্টালও খুব স্ট্রং রয়েছে। আমাদের প্রথম কোম্পানি এই পাওয়ার সেক্টর থেকে টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড। যখনই বেশি গরম পড়ে এই যে পাওয়ারের ডিমান্ড সেটাও কিন্তু তত বেশি বাড়ে। টাটা গ্রুপের খুবই স্ট্রং একটি কোম্পানি, তার সঙ্গে সঙ্গে রিনিউয়েবল সেগমেন্টেও কাজ করছে, নিউক্লিয়ার পাওয়ার সেগমেন্টেও কাজ করছে, ইভি চার্জিং স্টেশন, সোলার, সব ক্ষেত্রেই কাজ করছে। আর সব স্টকে এরকম প্যাটার্ন দেখতে পাবেন, লম্বা সময় একটা নির্দিষ্ট রেঞ্জে ঘোরাফেরা করবে। এখানে দেখতে পাচ্ছেন এই মোটামুটি 2021 সালের শেষ থেকে যদি দেখেন এই 2023 সালের মাঝামাঝি সময় পর্যন্ত একই রেঞ্জে কিন্তু ঘোরাফেরা করেছিল, কিন্তু তারপরে এইখানে দেখতে পাচ্ছেন অল্প কিছু মাসের মধ্যেই একটা ভালো রিটার্ন কিন্তু তৈরি করে দিয়েছে। তো এই মার্কেটে টিকতে গেলে আপনাকে এই ধৈর্য ধরে বসে থাকতে হবে। আপনি ধরুন এই 2021-এ ইনভেস্ট করেছিলেন, তো সেখান থেকে যদি আপনি 1-1.5 বছর পরেও টাকা না কামাতে পারেন, তো যদি সেখানে ধৈর্য হারিয়ে আপনি বিক্রি করে দিতেন তাহলে কিন্তু এখান থেকে লাভ পেতেন না।
এবং তারই সঙ্গে সঙ্গে এই মার্কেটে যেমন শেয়ার বাড়বে তেমন পতনও আসবে। যেমন দেখতে পাচ্ছেন এই 2024 সালের মাঝামাঝি সময়ের পর থেকে এই স্টকটা প্রায় 30-40% পড়ে গিয়েছিল। এই মোটামুটি দেখতে পাচ্ছেন এই 335-এর কাছাকাছি চলে এসেছিল। সেখান থেকে আবার কিন্তু এই 100 টাকার কাছাকাছি বেড়ে গেছে। এই স্টকটাকে স্টাডি করতে পারেন। তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি, এই গরমে এসির যে চাহিদা সেটাও কিন্তু তুঙ্গে থাকে। এসির তো অনেক কোম্পানি রয়েছে, ভোল্টাস রয়েছে, ডাইকিন রয়েছে, এলজির এসি রয়েছে, আরো অনেক ইন্ডিয়ান কোম্পানি রয়েছে। কিন্তু সেই যে এসি তৈরি হয় তারা তো শুধুমাত্র ব্র্যান্ডিংটা করে থাকে, মানে নিজেদের যে লোগো সেটা বসিয়ে দেয়, কিন্তু তার যে যন্ত্রাংশ, এসির যন্ত্রাংশ, সেগুলো কোন কোম্পানিগুলো তৈরি করে? তাদের মধ্যে একটা বড় কোম্পানি হচ্ছে অ্যাম্বার এন্টারপ্রাইজেস ইন্ডিয়া লিমিটেড। এটা দেখতে পাচ্ছেন একসময় প্রায় 8,300-র কাছাকাছি চলছিল। 52 উইকের হাই কত 8,626, সেখান থেকে প্রায় 1,000 টাকার মতো নিচে রয়েছে। যদি বটম লেভেল থেকে আস্তে আস্তে কিন্তু রিকভারি দেখাচ্ছে। আর দেখুন, এমন তো নয় যে গরম এই বছর পড়লো এর পরের বছর আর গরম পড়বে না, প্রতি বছরই গরম পড়বে এবং তার সঙ্গে সঙ্গে এদের যে চাহিদা সেটাও কিন্তু বাড়বে। এবং তারপরে আরো একটা কোম্পানি, সেটা হচ্ছে বরুণ বেভারেজেস লিমিটেড। এই কোম্পানিটা মূলত কোল্ড ড্রিঙ্কস এর যে ব্যবসা রয়েছে তার সঙ্গে যুক্ত। পেপসিকো যে ফ্র্যাঞ্চাইজি রয়েছে এটা তার সঙ্গে যুক্ত রয়েছে। এই গরমকালে কি হয়, এই যে কোল্ড ড্রিঙ্কস এগুলোর চাহিদা বেশি থাকে, শীতকালের তুলনায় তো বেশি থাকেই। এটাও যদি দেখেন একসময় 600, 650 এরকম জায়গায় হাই লাগিয়েছিল, সেখান থেকে অনেকটাই পড়ে গিয়েছিল। দেখতে পাচ্ছেন এই প্রায় 400-র নিচে নেমে গিয়েছিল, সেখান থেকে এটাও কিন্তু এই অল্প সময় প্রায় 17-18% বেড়ে গেছে। দেখুন, এই যে মার্কেট এটা পুরোটাই বিজনেস। আপনাকে এই যে সাইকেল এগুলো বুঝতে হবে। কিছু স্টক রয়েছে এই গরমের সিজনে ভালো পারফর্ম করে, আবার কিছু স্টক রয়েছে কিছু কিছু কোয়ার্টারে ভালো পারফর্ম করে। যদি এই কোম্পানিগুলোর বর্তমানে পারফরমেন্স দেখি, দেখতে পাচ্ছেন এই বরুণ বেভারেজ এক মাসে 25% বেড়ে গেছে। কিসের কারণে? এই গরমের সময় চাহিদা বাড়বে, মার্কেট আগে ভাগেই কিন্তু এইগুলো বুঝতে পারে। তারই সঙ্গে সঙ্গে এই অ্যাম্বার এন্টারপ্রাইজেস এটা যদি দেখেন এই এক মাসে 17.42% বেড়েছে। তারই সঙ্গে সঙ্গে টাটা পাওয়ার এখানেও দেখতে পাচ্ছেন এই এক মাসে প্রায় 13%-এর কাছাকাছি তেজি দেখতে পাওয়া যাচ্ছে। আর এমন নয় যে এই কোম্পানিগুলো নিয়ে আলোচনা করছি মানে শুধু এই কোম্পানিগুলোই ভালো, এই সেগমেন্টে অনেক কোম্পানি রয়েছে। এই টাটা পাওয়ার এর সঙ্গে আদানি পাওয়ার এটাকেও স্টাডি করতে পারেন। তারপরে এই অ্যাম্বার এন্টারপ্রাইজেস এর সঙ্গে পিজি ইলেকট্রোপ্লাস্ট রয়েছে, তারাও একই সেগমেন্টে কাজ করে। তারপরে এই বরুণ বেভারেজ এদের সঙ্গে ভাদিলাল ইন্ডাস্ট্রি বলে একটি আইসক্রিম কোম্পানি রয়েছে, সেটাকেও স্টাডি করতে পারেন। এছাড়াও বর্তমানে এই যে এফএমসিজি সেক্টর সেটা মোটামুটি ভালো পারফরমেন্স দেখাচ্ছে। এইখানে চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছেন একসময় 65-66 হাজার এরকম জায়গায় চলে গিয়েছিল, সেখান থেকে এই 46,000, 45,000 এরকম জায়গায় নেমে এসেছিল। সেখান থেকে আবার দেখতে পাচ্ছেন এই অল্প কিছুদিনেই 4,000-এর মতো বেড়েছে। এই 50,000-এর উপরে কিন্তু ট্রেড করছে। এর 20-ডে ইএমএ দেখতে পাচ্ছেন এই 49,000 এরকম জায়গাতে রয়েছে। তো সেইখান থেকে কিন্তু অনেকটা উপরেই বর্তমানে রয়েছে। এখনো এতে বুলিশ সেন্টিমেন্ট কিন্তু বজায় রয়েছে। যদি এখানে কারেকশন আসে নিতে পারেন, এবং এই সময়েও এই যে এফএমসিজি সেক্টর এটাকে নিতে পারেন। রিসেন্টলি আমরা কিছু এফএমসিজি সেক্টরের কোম্পানির নাম্বার দেখেছিলাম, যেমন এই নেসলে ইন্ডিয়া, এত বড় মাপের একটি কোম্পানি, 2,74,000 কোটি টাকা মার্কেট ক্যাপ রয়েছে, কিন্তু এই নাম্বারের পরে একদিনে প্রায় 10% বেড়েছিল। তারপরে বাজাজ কনজিউমার, এটা একটি ছোট মাপের কোম্পানি, এই 6,000 কোটি টাকা মার্কেট ক্যাপ রয়েছে প্রায়, এবং এখানেও নাম্বারের পর 10%-এর কাছাকাছি আপার সার্কিট দেখতে পেয়েছিলাম। এবং দেখতে পাচ্ছেন এক মাসেও ভালো পারফরমেন্স দেখাচ্ছে, এক মাসে 30% বাড়া। এবং যদি নেসলে ইন্ডিয়ার কথা বলি, এটা দেখতে পাচ্ছেন এক মাসে এই 20%-এর কাছাকাছি বেড়েছে। এই সেক্টরগুলোতে কিন্তু এই যে তেজি সেগুলো আস্তে আস্তে ফিরছে। তো এই সেক্টরের যে অন্যান্য কোম্পানিগুলো রয়েছে, যদি আপনার মনে হয় এগুলো অনেকটা বেড়ে গেছে, যেই কোম্পানিগুলো বর্তমানে চলছে না সেইগুলোকে স্টাডি করতে পারেন। যেমন হাল রয়েছে, মানে হিন্দুস্তান ইউনিলিভার, তার সঙ্গে সঙ্গে আইটিসি রয়েছে, এগুলোকে দেখতে পারেন। এরপরে কথা বলবো ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে। তো এর আগে ভোটের সময় তিনি যখন তার বক্তব্য সামনে রাখছিলেন, তখন এনার উপর একটা ফুটের খবর সামনে এসেছিল, এবং আজকের দিনেও কিছু খারাপ আপডেট সামনে আসছে। এইখানে দেখতে পাচ্ছেন এই হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পের খুনের ছক, মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে পরপর গুলি। তো এই হোয়াইট হাউসে এই যে ডিনার সেটা চলছিল, এবং সেই সময় এক যুবক এই ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে পরপর কিন্তু গুলি চালিয়েছিল। তো সেই যুবককে এখন বর্তমানে গ্রেপ্তার করা হয়েছে। যদিও এই ইনসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণভাবে সুরক্ষিত আছেন, এবং তারপরে তিনি এই ব্যাপারে একটা প্রেস মিটও করেছেন। তো এটাই ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে একটা ছোট আপডেট ছিল। এরপরে বর্তমানে Q4 রেজাল্টের সিজন চলছে, অনেক কোম্পানি তাদের নাম্বার এই উইকেন্ডও পেশ করেছে। তো সেই সব কিছু আলোচনা করে এই ভিডিওটা শেষ করব। আমাদের প্রথম কোম্পানি হচ্ছে ক্যান্টিন হোমস লিমিটেড। এইখানে কোম্পানির নাম্বার মোটামুটি পজিটিভই রয়েছে। সেলস ইয়ার অন ইয়ার 8% বেড়েছে, 999 কোটি থেকে বেড়ে 1,074 কোটি, এবং এই নেট প্রফিট এটাই 234 কোটি থেকে বেড়ে হয়েছে 346 কোটি। এখানে 48% জাম্প দেখতে পাওয়া গেছে। এই যে লোন বুক এটা দেখতে পাচ্ছেন 10% বেড়েছে। এই প্রফিট আফটার ট্যাক্স এটা 27% বাড়া। তারই সঙ্গে সঙ্গে এই অ্যাসেট কোয়ালিটি এবং ডিজিটাল ইনিশিয়েটিভস এগুলো স্ট্রং হয়েছে। তারই সঙ্গে সঙ্গে কোম্পানি এই 8 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারেও ঘোষণা করেছে। বেশিরভাগই ডেটাই পজিটিভ দিকেই আসছে। তারপরের কোম্পানি পান্ডা প্ল্যাটফর্মস লিমিটেড। এইখানে কোম্পানির সেলস 15% বেড়েছে ইয়ার অন ইয়ার, 1,024 কোটি থেকে বেড়ে 1,178 কোটি, এবং এই নেট প্রফিট এটাই 117 কোটি থেকে বেড়ে হয়েছে 134
কোটি। তারপরে এই বানসালি ইঞ্জিনিয়ারিং পলিমার্স, এইখানে নাম্বার মোটামুটি ভালো বলবো। এই যে রেভিনিউ ফ্রন্ট, এখানে সামান্য ডাউনফল দেখতে পাওয়া গেছে, কিন্তু তারপরে এই যে নেট প্রফিট, এখানে বৃদ্ধি দেখতে পাওয়া গেছে। এই 39 কোটি নেট প্রফিট 31% বেড়ে হয়েছে প্রায় 51.5 কোটি। তারপরে আমাদের কোম্পানি হচ্ছে লোধা ডেভেলপার্স লিমিটেড। এইখানে কেমন এলো কোম্পানির নাম্বার? এইখানে সেলস মোটামুটি ভালো, ইয়ার অন ইয়ার 12% বৃদ্ধি, 4,224 কোটি থেকে বেড়ে 4,714 কোটি, এবং এই নেট প্রফিট এটাই 923 কোটি থেকে বেড়ে হয়েছে 1,008 কোটি। এখানে কোয়ার্টারলিও বৃদ্ধি দেখতে পাওয়া গেছে। তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানি ফাইনাল ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। কত টাকা করে কোম্পানি ডিভিডেন্ড দিতে চলেছে? এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানি এক একটা শেয়ার পিছু 4 টাকা 25 পয়সা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করে দিয়েছে। তবে এরপরে যখন এই এজিএম হবে, তখনই এই যে রেকর্ড ডেট সেটা ঠিক করা হবে। এখন এই রেকর্ড ডেট এটা কিন্তু ঠিক করা হয়নি। তারপরে এমআরপিএল অয়েল সংক্রান্ত একটি কোম্পানি, এবং এই রিলায়েন্সেও আমরা দেখেছি এই অয়েল অ্যান্ড গ্যাসের দিক থেকে কিছুটা প্রেসার লক্ষ্য করা গেছে। অন্যান্য যে অয়েল রিফাইনারি গুলো রয়েছে সেখানেও কিন্তু প্রেসার লক্ষ্য করা যেতে পারে, এবং এই কোম্পানির নাম্বারও সেরকমই সাজেস্ট করছে। কোম্পানি এখানে সেলস এটা দেখতে পাচ্ছেন 3% পড়ে গেছে। এই রিলায়েন্স, তার তো সেলস বেড়েছিল অন্যান্য দিক থেকে। রিলায়েন্সের মধ্যে আরো অনেক ব্যবসা রয়েছে, জিওর ব্যবসা রয়েছে, ডিজিটালের ব্যবসা রয়েছে, রিটেলের ব্যবসা রয়েছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটাই ব্যবসা, তো এইখানে সেলস এটাই 3% পড়ে গেছে। কিন্তু সেলস 3% পড়লেও এই যে নেট প্রফিট, এখানে অনেকটা ডাউনফল দেখতে পাওয়া যাচ্ছে। 371 কোটির নেট প্রফিট পড়ে হয়েছে 117 কোটি, এবং যদি কোয়ার্টারলিও দেখেন, কোয়ার্টারলিও নেট প্রফিট অনেক পড়ে গেছে। মানে কি বুঝতে পারছেন, কোম্পানির সেলস এটা মোটামুটি ধরে রাখতে পারলেও এই যে খরচা সেটাকে কন্ট্রোল করতে পারেনি, তার কারণে এই নেট প্রফিট এতটা খারাপ এলো। তো এরকম নাম্বারে কেমন রিয়াক্ট করে সেটা এর উপরে নির্ভর করবে যে মার্কেট কেমন কি অনুমান করে চলছিল। এমনিতে তো কোম্পানির নাম্বার সেটা খুবই খারাপ মনে হচ্ছে, এবং তারই সঙ্গে সঙ্গে এই অপারেটিং প্রফিট মার্জিন এটা যদি দেখেন, দেখতে পাচ্ছেন এই কোয়ার্টার অন কোয়ার্টার 400 বেসিস পয়েন্ট পড়ে গেছে। এই 11% অপারেটিং প্রফিট মার্জিন এবারে এসেছে মাত্র 7%। তারপরে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এটা তো আলোচনা করেই ছিলাম, তবুও চলুন একবার দেখে নিই। এইখানে কোম্পানি যে কোয়ার্টার পরের প্রফিট সেটা 13% পড়েছিল, কিন্তু রেভিনিউ বেড়েছিল। কোম্পানির কোন কোন সেগমেন্ট ভালো ব্যবসা করলো আর কোন কোন সেগমেন্ট খারাপ ব্যবসা করলো? এই অয়েল টু কেমিক্যাল, অয়েল টু গ্যাস, এই যে সেগমেন্টটা, এটা মোটামুটি খারাপ ব্যবসা করেছে, এবং অন্যদিকে এদের এই রিটেল এবং জিওর যে ব্যবসা, মানে জিও সিমের যে ব্যবসা, সেটা খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে। আর এতে ইনভেস্টররা কিছুটা খুশিও হতে পারে। এমনি যে কোম্পানির প্রফিট পড়েছে, এটা কিন্তু মার্কেটের অনুমানই ছিল পড়বে, তো সেই দিক থেকে সেরকম চিন্তার ব্যাপার নেই, কারণ মার্কেট বেশিরভাগ সময় রিয়াক্ট করে এই অনুমানের ওপরই। আর তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানি পরবর্তীকালে তাদের এই রিটেল এবং জিওর যে ব্যবসা সেগুলোকে আলাদাভাবে মার্কেটে লিস্ট করতে পারে। তারপরের কোম্পানি হচ্ছে এই অ্যাক্সিস ব্যাংক লিমিটেড। এইখানে নেট প্রফিট এটা ফ্ল্যাট থেকেছে, এই 7,071 কোটি নেট প্রফিট এসেছে, যেটা মার্কেটের অনুমানকে বিট করেছে, তো এই দিক থেকে ভালো। তার সঙ্গে সঙ্গে এটা খারাপ ব্যাপার কি, এই যে প্রভিশনস এটা কিন্তু বেড়ে গেছে, মানে কোম্পানি আশা করছে যে টাকাটা তাদের কাছে ফেরত আসবে না সেটা অনেকটা বৃদ্ধি দেখিয়েছে। কিন্তু এই অ্যাসেট কোয়ালিটি এটা আবার ইমপ্রুভ হয়েছে, মানে এই যে নেট এনপিএ থাকে, গ্রস এনপিএ থাকে, এগুলো অনেকটা কমেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে গ্রস এনপিএ এটাই 1.40% থেকে পড়ে এসে 1.23%, এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা 1 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারেও ঘোষণা করে দিয়েছে। তারপরের কোম্পানি ইন্ডাসইন্ড ব্যাংক লিমিটেড। কোম্পানিতে তো একটা সমস্যা চলছিলই, এবং তারপরে এই স্টক যেটাই 1600-1700 এরকম জায়গাতে চলছিল, সেখান থেকে প্রায় দেখতে পাচ্ছেন হাফ হয়ে গেছে। এবং তারপরে কোম্পানি এবারে যে নাম্বার পেশ করেছে সেটা কেমন এলো? এবারে মোটামুটি ভালো নাম্বার। এই সেলস এটা 3% বেড়েছে, এবং এই প্রফিট ফ্রন্টে দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির অতিরিক্ত কিছু খরচার কারণে কোম্পানি লসে চলে গিয়েছিল। এই 2329 কোটি টাকা লস ছিল, এই প্রভিশন বেড়ে গিয়েছিল। কিন্তু এবারে দেখতে পাচ্ছেন 594 কোটি প্রফিট পোস্ট করেছে, যেটার আগের কোয়ার্টারের থেকেও বেশি। এখানে তো নাম্বার ভালো। তারই সঙ্গে সঙ্গে যদি অ্যাসেট কোয়ালিটির কথা বলি, এই যে জিএনপি বা গ্রস এনপিএ এটা দেখতে পাচ্ছেন 3.56% থেকে পড়েছে 3.43%, এবং এই যে নেট এনপিএ এটা 1.04% থেকে পড়েছে 1%। মোটামুটি এখানেও সামান্য ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া গেছে। তারপরে এই আইডিএফসি ফার্স্ট ব্যাংক লিমিটেড, এখানে কোম্পানির নাম্বার কেমন? এই সেলস এটা 12% বেড়েছে, 9,413 কোটি থেকে বেড়ে 10,553 কোটি, এবং এই নেট প্রফিট এটা 5% বাড়া, 304 কোটি থেকে বেড়ে হয়েছে 319 কোটি। কোম্পানির এই অ্যাডভান্সে সেটা বেড়েছে, মানে লোন দেওয়ার যে পরিমাণ 2,83,747 কোটি, যেটা ইয়ার অন ইয়ার 20% বেশি, এবং কোয়ার্টার অন কোয়ার্টার 4% বেশি। টোটাল ডিপোজিটস এটাও দেখতে পাচ্ছেন বেড়েছে 2,94,475 কোটি, ইয়ার অন ইয়ার 17% জাম্প, এবং কোয়ার্টার অন কোয়ার্টার 1% জাম্প। তবে এই নেট ইন্টারেস্ট মার্জিন এটা কিন্তু ইয়ার অন ইয়ার সামান্য পড়েছে, 2 বেসিস পয়েন্ট পড়ে গেছে, 5.93% এসেছে, খুব একটা বড় নেগেটিভ নয়। তারপরে জিএনপিএ এটা দেখতে পাচ্ছেন 1.61% এসেছে, তো এটা ইমপ্রুভ হয়েছে, ইয়ার অন ইয়ার 26 বেসিস পয়েন্ট পড়া, এবং কোয়ার্টার অন কোয়ার্টার 8 বেসিস পয়েন্ট পড়া। নেট এনপিএ এটাও দেখতে পাচ্ছেন ইমপ্রুভ হয়েছে 0.48%, এটা ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দু ক্ষেত্রেই 5 বেসিস পয়েন্ট করে পড়েছে। তারপরে এই আরবিএল ব্যাংক লিমিটেড, এই উইকেন্ডে অনেক ব্যাংকই তাদের নাম্বার পেশ করেছে, এবং তাদের
মধ্যে এই কোম্পানির যে প্রফিট এটা কিন্তু ভালোভাবে বেড়েছে। এই সেলস এটা 7% বাড়া, 3,476 কোটি সেলস বেড়ে হয়েছে 3,720 কোটি। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই 68 কোটি নেট প্রফিট বেড়ে হয়েছে 230 কোটি। এখানে 234% জাম দেখতে পাওয়া গেছে। আর অন্যান্য যে ফন্ড গুলো রয়েছে, যেমন এই জিএনপিএ দেখতে পাচ্ছেন, এটা 115 বেসিস পয়েন্ট পড়েছে, মানে ইমপ্রুভ হয়েছে। এবং এই নেট এনপিএ এটা দাঁড়িয়েছে 0.39%। কোম্পানির যে ওভারঅল ডিপোজিট এটা ইয়ার অন ইয়ার 25% বেড়েছে, 1,39,018 কোটির ডিপোজিট হয়েছে, মানে এই কোম্পানিতে টাকা জমা পড়েছে। কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট এটাও 23% বেড়েছে ইয়ার অন ইয়ার। এই কাসা রেশিও দাঁড়িয়েছে 33%, মানে যত টাকা জমা পড়ছে, যত সম্পদ জমা পড়ছে তার 33% কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট থেকে পড়ছে। এবং লোন দেওয়ার যে পরিমাণ সেটাও বেড়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডভান্সেস এটা ইয়ার অন ইয়ার 23% বেড়েছে, বেড়ে হয়েছে 1,14,232 কোটি। এইখানে নেট ইন্টারেস্ট ইনকাম এটা 7% বেড়েছে। তারপরে ইন্ডিয়া সিমেন্টস লিমিটেড কেমন এসেছে নাম্বার, মোটামুটি ভালোই। এই সেলস 3% বেড়েছে এবং এই নেট প্রফিট 18 কোটি থেকে বেড়ে হয়েছে এই 59 কোটি, এটাও পজিটিভ বলবো। এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানি ভালো প্ল্যানও সামনে রেখেছে। কোম্পানি যদি নাম্বার দিকে দেখতে আসেন, এর আগের কোয়ার্টারে কোম্পানি লসে ছিল, সেখান থেকে প্রফিটেবল হয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানি এই গ্রিন এনার্জি সেগমেন্টের জন্য বড় প্ল্যান সামনে রেখেছে। কোম্পানি এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2029-এর মধ্যেই এই 283 মেগাওয়াট রিনিউয়েবল ক্যাপাসিটি অ্যাচিভ করার প্ল্যান সামনে রেখেছে। তো এই কিছু কোম্পানি ছিল যেগুলো কোয়ার্টার করে রেজাল্ট আপনাদের সঙ্গে আলোচনা করলাম। তারই সঙ্গে সঙ্গে কিছু কিছু শেয়ার স্টাডি করার পারপাসেও আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এগুলো চাইলে আপনারা আরো ডিপলি স্টাডি করতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।